শুরুতে দেখানো হয় সাউথ কোরিয়ার জেজু আইল্যান্ডে অবস্থিত এক বৃদ্ধাশ্রমের দৃশ্য, যেখানে বেশ কিছু বয়স্ক লোক তাদের জীবনের শেষ সময়গুলো পার করছে। সেখানে কর্মরত মেয়েটি জানায়, আজকের কাজ হচ্ছে ছবি আঁকা এবং কবিতা লেখা। সবাই যার যার মতো কাজ শুরু করে। তাদের মধ্যে একজন ছিল বাচ্চাদের মতো সুন্দর চুলের ক্লিপ পরা এসুন নামের এক বৃদ্ধ মহিলা। সে সমুদ্রের ছবি আঁকতে শুরু করে আর বলতে থাকে, কখনো ভাবিনি আমি 70 বছর বয়স পর্যন্ত বাঁচব। ভাবিনি মা নামের সেই মধুর শব্দটা আমার কাছে এতটা প্রিয় হয়ে থাকবে। এখানে গল্প চলে যায় তার ছোটবেলায় 1960 সালে। এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এসুন তার মাকে ডাকছিল, বলে এবার উঠে আসো, অনেক হয়েছে। তার মা চুংসু হচ্ছেন একজন হেনিও অর্থাৎ মহিলা ডুবুরি, যাদের কাজ হচ্ছে সমুদ্রের নিচ থেকে খাওয়ার উপযোগী লতাপাতা, মাছ, শামুক ইত্যাদি সংগ্রহ করা। তার সাথীরা বলে চুংসু এখনো ডুবিয়ে যাচ্ছে, অথচ আমরা কয়েকবার ডুব দিলেই আমাদের দম শেষ হয়ে যায়। এমন চলতে থাকলে সে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তাদের কথা শুনে এসুন আবারও তার মাকে ডাকতে থাকে। তারা আবারও বলে, তোমার মা কারো কথা শুনবে না, তাকে বাদ দিয়ে গুয়ানশিকের দিকে তাকাও, তোমাকে দেখলেই তার গালগুলো লাল হয়ে যায়। এই শুনে গুয়ানশিক বলে, রৌদ্রের তাপে এমন হয়েছে, আমি ওকে পছন্দ করি না। এসুন এসে বলে, তুমি খুব বিরক্তিকর। এই বলে তার ব্যাগে লাথি মারে। গুয়ানশিকের ফ্যামিলি হচ্ছে মাছ ব্যবসায়ী। তারা হেনিওদের কাছ থেকে মাছ কিনে বাজারে বিক্রি করে। তো এরপর সে কাজে লেগে পড়ে, তাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে আর হিসাবগুলো লিখে রাখে। তখন একজন জানায় তাদের এক বয়স্ক সাথী ফুসফুসের রোগে আক্রান্ত, আজকেও কাজে আসতে পারেনি, তাই তাদের উচিত মহিলার জন্য কিছু খাবার পাঠানো। এই শুনে সবাই নিজের ভাগ থেকে কিছুটা উঠিয়ে রাখে সেই মহিলার জন্য। তবে চুংসু জানায় সে কিছুই দিতে পারবে না। অন্য একজন বলে, স্বামীর মৃত্যুর পরে নতুন বিয়ে করেছো, কিন্তু সেই স্বামীটা অকর্মা, পুরো পরিবারটা তোমাকে একাই সামলাতে হয়। তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো তখন আমরাও তোমাকে সাহায্য করব খাবার দিয়ে। কিন্তু এই শুনেও সে ওই অসুস্থ মহিলার জন্য খাবার না দিয়ে চলে যায়। এসুন তার পিছু পিছু চলে আসে। তার মাকে বলে, আজকে সে কবিতা লেখার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। চুংসু বলে, কবিতা লিখে পেট ভরবে না, পড়ালেখায় মনোযোগ দাও, তোমাকে খাওয়ানোর মতো পরিস্থিতি আমাদের নেই, তাই এখানে আর আসবে না। এসুন বলে, ওই বাড়িতে চাচা আমাকে মাছের কাঁটাও খেতে দেয় না, আমি এখানেই থাকতে চাই। কিন্তু তার মা তাকে বকাঝকা করে চলে যেতে বলে। যাওয়ার সময় তার সৎ বাবা বিয়ংচুল বলে, আমাদের সাথে দুপুরে খেয়ে যেও। এসুন বলে তার ক্ষুধা নেই। এরপর চুংসু দেখে তার সিগারেটের প্যাকেট টবের নিচে লুকিয়ে রেখেছিল তার মেয়ে। এসুন চায় না তার মাও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যাক। রাতের বেলা বিয়ংচুল বলে, এসুন আমাদের সাথে থাকতে চায়, তাকে এখানে নিয়ে আসা উচিত। চুংসু বলে, তুমি 1 টাকাও রোজগার করো না, তার লেখাপড়ার খরচ কে চালাবে? সে লেখাপড়া করে অনেক বড় হোক, আমার মতো ডুবুরি বা হেনিও যাতে না হয়। তখন বিয়ংচুল বলে, এটা পড়ে দেখো, এসুন অসাধারণ কবিতা লিখেছে। চুংসু সেটা নিয়ে বলে, এসুন এই কবিতা লিখে দ্বিতীয় পুরস্কার জিতেছে। এই বলে সে কবিতাটা পড়তে শুরু করে। ওইদিকে এসুন তার দাদির বাড়িতে সমস্ত কাজকর্ম করে। থালা বাসন ধোয়ার সময় দেখে গুয়ানশিক এসেছে মাছ নিয়ে। এসুনের চাচা 5টা মাছ আনতে বলেছিল, কিন্তু গুয়ানশিক এনেছে 6টা। গুয়ানশিক বলে, আপনাদের বাড়িতে 6 জন মানুষ, তাই একটা ফ্রিতে দেয়া হয়েছে। তখন এসুন মনে মনে বলতে থাকে, এই ছেলেটাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। ঠিক তখনই এসুনের মা কতগুলো মাছ নিয়ে সেই বাড়িতে এসে ভাঙচুর শুরু করে। তার দেবরকে বলে, তোমাদের এত টাকা, এরপরেও আমার মেয়েটাকে 1 টুকরো মাছ খেতে দাও না, একবারও ভাবলে না এসব দেখলে তোমার মৃত ভাইয়ের আত্মা কষ্ট পাবে। থালা বাসনগুলো লাথি মেরে বলে, অসভ্য লোক, ছোট্ট মেয়েটাকে দিয়ে সারাদিন কাজ করায়। এই বলে মেয়েকে নিয়ে চলে আসে। আর এই সব কিছু পাশে দাঁড়িয়ে দেখছিল গুয়ানশিক। ফেরার পথে চুংসু বলে, তুমি কবিতায় দ্বিতীয় প্রাইজ না, বরং প্রথম প্রাইজ পাওয়ার যোগ্য। এসুন বলে, তুমি আমার কবিতাটা পড়েছ মা? দেখানো হয় সেই কবিতায় সে লিখেছিল, আমি এমন এক মেয়ে যাকে কেউ চায় না, নিজের মাও না, তবে এক বিরক্তিকর ছেলে আমার পিছু ছাড়ে না। আমি বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করব, সে শুধু আরাম করবে আর আমি চাকরি করব। এরপর থেকে এসুন তার মায়ের সাথেই থাকে। একদিন স্কুল থেকে ফিরে প্রচুর কান্নাকাটি করছিল। সে ক্লাস প্রেসিডেন্ট হতে পারেনি, দ্বিতীয় অবস্থান অর্থাৎ ক্লাস মনিটর হয়েছে। তার মা বলে, ক্লাস মনিটর প্রেসিডেন্টের মতোই, এই নিয়ে কান্নাকাটি করার কিছুই নেই। তখন গুয়ানশিক বলে, এসুন 37 ভোট পেয়েছিল আর প্রেসিডেন্ট হওয়া মেয়েটা পেয়েছে মাত্র 28 ভোট। এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে টিচার। সে ওই মেয়েটার বাবার কাছ থেকে টাকা খেয়ে এমনটা করেছে। এরপর দিন দেখা যায় চুংসু তার দেবরের বউয়ের কাজ করে দিচ্ছিল। সে বলে, এই পুরো জমিটা আমি চাষ করে দেব, এর বিনিময়ে আমাকে একদিনের জন্য তোমার দামি হারটা দিতে হবে। সে তার শর্তে রাজি হয়। এরপর দিন চুংসু ভালো ড্রেস এবং সেই দামি হারটা পরে চলে আসে স্কুলে। টিচারের জন্য কিছু খাবার, দামি মৌজা এবং কিছু টাকা দিয়ে আসে। তবে এই সামান্য
সামান্য উপহারে টিচার রাজি হয় না তার মেয়েকে প্রেসিডেন্ট বানাতে, তাই সে রেগে চলে আসে। এসুন বলে, তুমি রেগে থেকো না, আমি প্রেসিডেন্ট হতে চাই না, লেখাপড়া করে তোমার কষ্ট দূর করতে চাই, বড় হয়ে তোমার জন্য চাচির মালাটার মতো একটা মুক্তার মালা কিনে আনবো। এরপর বাড়ি ফিরে চুংসু তার সমস্ত সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়, এমনকি তার স্বামী বিয়ংচুলের প্যাকেটগুলো ফেলে দেয়। বলে, আমাদের অনেক দিন বাঁচতে হবে। এসুন বলেছে বড় হয়ে আমাদের খেয়াল রাখবে। এসুন স্কুল থেকে একটা প্রবাদ শিখেছে, যা হচ্ছে হোয়েন লাইফ গিভস ইউ টেঞ্জারিনস মেক লেমনেড, অর্থাৎ জীবন যখন তোমাকে টক বা তিক্ত ফল দিবে তখন তা দিয়ে মজাদার কিছু বানাতে হবে। জীবনের প্রতিকূলতাকে সুযোগে পরিণত করতে হবে। এরপর 1 বছর পার হয়। দেখা যায় গুয়ানশিকের দাদি সিওন মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করছে চুংসুকে। চুংসুর ফুসফুসের রোগ হয়েছে। তার সাথীরা বলে, তুমি হেনিওর কাজটা ছেড়ে দাও, আজকেও রক্তবমি করেছো, মনে হয় বেশি দিন বাঁচবে না, প্রয়োজনে আমরা তোমার জন্য খাবার পাঠাবো, তারপরেও সমুদ্রে যেও না। তবে চুংসু তাদের কথা শুনছিল না, তাই এসুন তার মায়ের সমুদ্রের ইউনিফর্মটা এনে পুড়িয়ে ফেলে এবং বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ির সামনেই গুয়ানশিক বসেছিল খাবার নিয়ে। খাবারগুলো ফেলে দিয়ে এসুন বলে, আমি ভিখারি নই। এরপর সে সমুদ্রের পাড়ে চলে আসে আর মায়ের জন্য অঝরে কান্না করে। গুয়ানশিকও তার পিছু পিছু এসে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ কান্না করার পর এসুন তাকে দেখে তার কাছে আসতে বলে। এই শুনে গুয়ানশিক খুব অবাক হয়ে যায়। এসুন বলে, আমার জন্য সব সময় মাছ নিয়ে আসো কেন? গুয়ানশিক বলে, আজকে চিকেন এনেছি। এসুন বলে, আমি তোমার আত্মীয় বন্ধু কিছুই নই, এরপরেও আমার জন্য খাবার কেন নিয়ে আসলে? গুয়ানশিক বলে, তুমি কান্না করলে অনেক ক্ষুধার্ত হয়ে যাও তাই। এরপর তারা সেখানে বসেই খেতে শুরু করে। এসুন বলে, তোমাকে দেখলে আমার রাগ হয়, তুমি যতই সাহায্য করো তোমাকে বিয়ে করব না। এরপর এক রাতে চুংসু ভালো ড্রেস পরে তার শাশুড়িকে নিয়ে এক জায়গায় যায়। এরপর বাড়ি ফিরে তার মেয়েকে বলে, তুমি এই বাড়ি ছেড়ে দাদির বাড়িতে চলে যাও, লেখাপড়া করো, এখানে পড়ে থাকলে তোমার ভবিষ্যৎ ভালো হবে না, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সব সামলে নিও আর জলদি বড় হয়ে যেও। মায়ের কথা শুনে সে অনেক কান্না করে। এরপর তার মা অনেক আদরে ঘুম পাড়িয়ে দেয়। কিছুদিন পর তার মা মারা যায়। মায়ের অকাল মৃত্যুতে সে একদম পাথর হয়ে গিয়েছিল। গুয়ানশিক তার জন্য খাবার নিয়ে আসে, বলে, অনেক কান্না করেছ, তাই ক্ষুধাও পেয়েছে হয়তো। এসুন বলে, এখন আমি কি করব, কোথায় যাব, আমার বাবা মা কেউ নেই, এই বলে কান্না শুরু করে। তার কান্না দেখে গুয়ানশিক নিজের কান্না আটকে রাখতে পারে না। এর বেশ কিছুদিন পর তার সৎ বাবা বিয়ংচুল বলে, আমি মাছ ধরার কাজ করব, তুমি এখানেই থেকে যাও অল্প কয়েকদিনের জন্য হলেও, তোমার ছোট ভাই বোনদের খেয়াল রাখো, ওই বাড়িতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। এসুন বলে, আপনি এই জমিটাকে ফেলে রেখেছেন কেন, এখানে চাষাবাদ করা যেতে পারে। এরপর থেকে এসুন সেই জমিতে ক্যাবেজ বা বাঁধাকপি চাষের কাজ শুরু করে। আর বরাবরের মতো প্রত্যেক দিন তার পাশে ছিল গুয়ানশিক। সে তার সমস্ত কাজে সাহায্য করত আর প্রতিদিন তাদের জন্য মাছ নিয়ে আসতো। ধীরে ধীরে তার জমিতে ফলন আসতে শুরু করে। একদিন গুয়ানশিক তার জন্য একটা সুন্দর চুলের ক্লিপ কিনে আনে। এভাবে আরো কয়েক বছর কেটে যায়। এতদিন তার সৎ বাবা তাকে ছোট ভাই বোনদের কথা বলে এই বাড়িতে রেখেছিল। তবে এসুন এখন আর থাকতে চায় না, কারণ এত কাজ করার পর সে লেখাপড়ায় মনোযোগ দিতে পারছিল না। তবে বিয়ংচুল প্রমিস করে তাকে বড় কলেজে ভর্তি করাবে, সে যতদূর ইচ্ছা লেখাপড়া করতে পারবে। তাই এসুন এখানে থাকতে রাজি হয়। দেখা যায় বাজারে গুয়ানশিকের মাছের দোকানের পাশে এসুন তার ক্ষেতের ক্যাবেজ বিক্রি করত। এসুন মূলত চুপচাপ বই পড়তো, তার ক্যাবেজ বিক্রি করত গুয়ানশিক। এসুনের মায়ের সাথীরাও সমুদ্র থেকে ধরে আনা জিনিসপত্র বিক্রি করত। তারা বলতো, গুয়ানশিকের মতো ছেলে পৃথিবীতে একটাও নেই, যে ছোটবেলা থেকে এখনো এসুনের সাথে ছায়ার মতো লেগে আছে। স্বর্গ থেকে দেখতে পেলে চুংসু খুব খুশি হবে। এভাবেই শীত, গ্রীষ্ম, বর্ষা একে একে অনেকগুলো মৌসুম কেটে যায়। তারাও ধীরে ধীরে বড় হয়। এখন আর ছোট্ট চেয়ারে এসুনকে মানায় না, তাই গুয়ানশিক তার জন্য বড় একটা চেয়ার আনে। আর এখনো এসুন চুপচাপ বসে থাকে। তার সমস্ত ক্যাবেজ বিক্রি করে গুয়ানশিক। গুয়ানশিকের মা কিউন দূর থেকে এসব দেখে আর এসুনকে ডেকে বলে, তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ কেন? এসুন বলে, সে নিজে থেকেই করছে, আমি বলিনি। কিউন বলে, একটা গাধা জন্ম দিয়েছি। তখন গুয়ানশিকের দাদি সিউন বাজারে চলে আসে। তাকে দেখতেই এসুন দৌড়ে পালিয়ে যায় আর সে এসে সমস্ত ক্যাবেজ নিচে ফেলে দেয়। বলে, এই মেয়েটার সাথে তার
তার মায়ের অশুভ আত্মার ছায়া রয়েছে, ওর সাথে থাকলে গুয়ানশিকের ক্ষতি হবে। গুয়ানশিক তাকে বাধা দিলে তার মা বলে, এসুন আমার মুখের উপর বলেছে তোমাকে পছন্দ করে না, তার থেকে দূরে থাকাই ভালো। এরপর আজকেও সে এসুনের জন্য মাছ এবং নিজ হাতে তার পা পরিষ্কার করে জুতোগুলো পরিয়ে দেয়। এসুন জানায় তারা শুধু বন্ধুর মতো, আর তাছাড়া সে বিয়ে করবে সিওল শহরের কোনো ছেলেকে, গুয়ানশিককে নয়, কারণ গুয়ানশিক একটা কবিতাও ঠিকভাবে বলতে পারে না। এই শুনে তার খুব মন খারাপ হয়। সে বলে, তাহলে আমার পকেট থেকে হাত বের করে সিওল শহরের কোনো ছেলের পকেটে রাখো। এসুন কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে, আর বাড়ির সামনে থেকে তাদেরকে দেখছিল গুয়ানশিকের দাদি এবং মা। তার মা কিউন বলে, ওরা বন্ধুর মতো, তার বেশি কিছু নয়, বয়স হলে ঠিক হয়ে যাবে। কিন্তু সিউন বলে, মনে হয় ওরাও পালাবে, ঠিক যেমনটা তুমি পালিয়েছিলে আমার ছেলেকে নিয়ে। ওইদিকে এসুন বলে, আজকেও মাছ আনতে ভুলোনি, 10 বছর বয়স থেকে আমাকে সাহায্য করে যাচ্ছ। স্কুলের টিফিনে আমার জন্য প্রতিদিন দুধ নিয়ে যাও, তুমি দয়া না করলে আমার কি হতো। গুয়ানশিক বলে, 10 বছর বয়স থেকে তোমার পেছনে পড়ে আছি, এটাকে দয়া বলছো? এসুন বলে, এটা দয়া নয় তো কি। তখন গুয়ানশিক তার পকেটের মধ্যে থাকা এসুনের হাত ধরে ফেলে এবং তাকে কিস করে বসে, আর বলে, এবার বুঝলে কেন 10 বছর ধরে তোমার পেছনে ঘুরছি? ভিখারিকে কেউ কিস করে? আর তোমার ঠোঁট এত চকচক করছে কেন? এসুন বলে, লিপস্টিক দিয়েছি তোমার জন্য, এই কিসের জন্য আমি 14 বছর বয়স থেকে অপেক্ষা করে আসছি। এখানে গল্প চলে আসে 30 বছর সামনে 1993 সালে। টিভিতে জেজু আইল্যান্ডের সেই সরিষা ক্ষেতের ক্যানোলা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখানো হচ্ছিল। তা বসে বসে দেখছিল এসুন। তার এখন একটা মেয়ে এবং একটা ছেলে রয়েছে। তার মেয়ে গামিয়ং জিজ্ঞেস করে, বাবাই কি তোমার প্রথম প্রেম ছিল? প্রথম কিস কার সাথে হয়েছিল? এসুন বলে, ওসব বহু বছর আগের কথা, এখন আর মনে নেই। এসুনের ছেলে তার বোনকে বলে, নির্লজ্জের মতো এরকম প্রশ্ন কিভাবে করলে? তখন ঘরে আসে একটি মেয়ে এবং একজন বয়স্ক লোক। এরপর এসুন রান্নার কাজে লেগে পড়ে, আর মনে মনে বলে, যদি জানতাম আমার জীবনটা এমন বদ্ধ ঘরে আটকে যাবে, তাহলে পুরনো সেই সময়গুলো মন খুলে উপভোগ করতাম। এখানে দৃশ্য আবারও অতীতে চলে আসে। এসুন বলে, এরপরেও তোমাকে বিয়ে করব না, তুমি বিরক্তিকর। দেখা যায় গুয়ানশিক বারবার পড়ে যাচ্ছিল, বলে, আজকে অনেক বেশি প্র্যাকটিস করেছি, কয়েক মাস পর সিওল শহরে যেতে হবে দৌড়ের কম্পিটিশনে অংশগ্রহণ করতে। এরপর এসুন খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে। তার সৎ ভাই খাবার খাচ্ছিল, আর ছোট বোনকে কোথাও না দেখে ভাবে সে হয়তো লুকোচুরি খেলার জন্য পালিয়ে আছে। তাই আলমারির পর্দা খুলতেই দেখে ভেতরে বসে আছে তার সৎ বাবা এবং একটা মহিলা। বুঝতে পারে তার বাবা আরেকটা বিয়ে করেছে, তবে সেদিন থেকেই তার নতুন সৎমা তাকে দেখতে পারত না। সব সময় বিয়ংচুলকে বলতো, মেয়েটাকে তার দাদির বাড়িতে পাঠিয়ে দাও। বিয়ংচুল অনেক চেষ্টা করেও তাকে চুপ করিয়ে রাখতে পারত না। এসব শুনে এসুন চলে আসে তার দাদির কাছে, তবে তার চাচা ভরণ পোষণ চালাতে পারবে না বলে জানিয়ে দেয়। উল্টো বলে, এসুন যেন ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে, তাহলে সংসারে 2 টাকা আসবে। পরদিন এসুন তার বাবার বাড়িতে গিয়ে দেখে নতুন সৎমা তার মায়ের টাঙানো ছবিটা নামিয়ে রেখেছে। মহিলাটি তাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়েছে, তাই কেউ কিছু বলেনি। এসব দেখে এসুন প্রচন্ড রেগে যায় আর বলে, আমাকে টাকা দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি বলেছিলে বাচ্চাদের খেয়াল রাখলে আমাকে কলেজে ভর্তি করাবে, এছাড়া আমি পরিশ্রম করে ক্যাবেজ চাষ করে বিক্রি করেছি, এর বিনিময় হলেও আমাকে টাকা দিতে হবে। মহিলাটি বলে, বিয়ংচুলের কাছে কোনো টাকা নেই, বরং সে আমার থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তাই বাধ্য হয়েছে আমাকে বিয়ে করতে। এসুন হতাশ হয়ে চাচার কাছে ফিরে আসে। সে তাকে পরামর্শ দেয় শহরে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে। এসুনের সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল। সে চলে আসে গুয়ানশিকের কাছে, তাকে সবকিছু বলে আর কান্না করতে থাকে। তখন গুয়ানশিক কবিতা বলতে শুরু করে, কারণ এসুন বলেছিল তার স্বামীকে অবশ্যই কবিতা জানতে হবে। গুয়ানশিক বলে, হয়তো তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবো না, তবে তোমাকে খুশি রাখার জন্য সবকিছু করব। এসুন বলে, চুপ করো, তোমার কবিতা খুবই বাজে। এর প্রায় 1 বছর পর এসুন তার সৎ মায়ের দামি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, আর গুয়ানশিকও এসেছিল তার দাদির জিনিসপত্র নিয়ে। তারা পালিয়ে যাচ্ছিল এই জেজু আইল্যান্ড ছেড়ে। জাহাজের ক্যাপ্টেন সন্দেহ করে তাদের আইডি দেখতে চায়। এসুন বলে, আমরা স্বামী স্ত্রী। এরপর তারা চলে আসে বুসান শহরে। প্রথমেই এক জুয়েলারি শপে যায় বাড়ি থেকে আনা অর্নামেন্টস গুলো বিক্রি করতে, তবে মহিলাটি তাদেরকে সন্দেহ করে আর তাদের জিনিসগুলো কেনে না। এরপর তারা আসে এক হোটেলে। একটা রূপার আংটি দিয়ে বলে, আমাদের কাছে টাকা পয়সা নেই, এটা রেখে 1 রাতের জন্য থাকতে দিন। সেই লোকটাও তাদেরকে সন্দেহ করে, তবে তার স্ত্রী এসে বলে, দেখি মনে হচ্ছে নতুন দম্পতি, হয়তো হানিমুনে এসে মানিব্যাগ চুরি হয়ে গিয়েছে, তবে আমার এখানে কেউ খালি হাতে ফিরে যায় না। এই বলে তাদেরকে থাকার জন্য রুমের চাবি দেয়। এদিকে এসুনের সৎমা বলে, গুয়ানশিক তার দাদির মূল্যবান স্বর্ণের ব্যাংকটাও চুরি করে নিয়ে গিয়েছে। তখন গুয়ানশিকের মা এসে বলে, এসুন
কি রঙের জামা কাপড় পরেছিল তা লিখে দাও, আমি শহরে যাচ্ছি তাদের খুঁজতে। অপরদিকে তারা ঘুমানোর জন্য বিছানা রেডি করে, তবে প্রচন্ড ক্ষুধায় তাদের পেটের মধ্যে শব্দ হচ্ছিল। তখন হোটেলের মহিলাটি আসে খাবার নিয়ে। এরপর সকালবেলা এসুনের ঘুম ভাঙলে দেখে সে কোনো এক কাজে বাহিরে গিয়েছিল, কিছু একটা তার পকেটের মধ্যে লুকায়। দেখা যায় তাদের রুমের ফ্যানটা ভেঙে গিয়েছে এবং তাদের সুটকেসটাও রুমে নেই, অর্থাৎ সুটকেস চুরি হয়ে গিয়েছে। কাউন্টারে আসলে লোকটি বলে, এসব বাহানা করে লাভ নেই, রুমের ভাড়া দাও এবং ফ্যান ভেঙেছ তার টাকাও দিতে হবে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে লোকটি বলে, তোমরা জেজু আইল্যান্ড থেকে পালিয়ে এসেছো, তোমাদেরকে থানায় নিয়ে যাব। গুয়ানশিক বলে, আপনি কিভাবে জানলেন আমরা জেজু আইল্যান্ড থেকে এসেছি? নিশ্চয়ই আপনি আমাদের সুটকেস চুরি করেছেন, তাই লুকোচুরি না করে জলদি দিয়ে দিন। এসুন নিচে গড়াগড়ি করে কান্না শুরু করে, কারণ সুটকেসের মধ্যে তার মায়ের ছবি ছিল। সে বলে, আপনারা চোর, এই তোয়ালেগুলো চুরি করেছেন। গুয়ানশিক বলে, খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের সব কিছু চুরি করা হয়েছে। মহিলাটি বলে, আমরা চুরি করেছি তার প্রমাণ দাও, তা না হলে জেলে পাঠাবো। এই শুনে তারা চলে আসে, সর্বস্ব হারিয়ে রাস্তার পাশে বসে থাকে। তখন একটা মেয়ে আসে সেই হোটেলে। দেখা যায় মহিলাটি সেই মেয়েটার জন্য খাবার নিয়ে এসেছিল। এদিকে তারা দুজন দেয়াল টপকে হোটেলে ঢুকে পড়ে এবং মেয়েটাকে এসে বলে, খাবারগুলো খাবেন না এবং লাইট অফ করবেন না, তা না হলে আপনার সব কিছু চুরি করে নিয়ে যাবে। তো দেখা যায় মেয়েটা তাদের কথা মতো লাইট অন করে রাখে। আর এদিকে অপেক্ষা করতে করতে হোটেল মালিক এবং স্ত্রী ঘুমিয়ে পড়ে। এই সুযোগে এসুন এবং গুয়ানশিক আসে তাদের সুটকেস উদ্ধার করতে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদের সুটকেসগুলো খুঁজে পায়, তবে এসুন দেখে গুয়ানশিকের দেয়া সেই চুলের ক্লিপটা হোটেল মালিকের মেয়েটার মাথায় ছিল। তাই সেটা নেয়ার জন্য টান দিতেই মেয়েটা ঘুম ভেঙে চিৎকার শুরু করে। তাদেরকে তাড়া করতে থাকে এবং এসুনকে ধরে ফেলে। এসুন তাকে চলে যেতে বলে, তবে সে তাকে ছেড়ে যেতে চায় না এবং শেষমেশ তাকে বাঁচানোর জন্য দৌড়ে এসে লোকটাকে ঘুষি মারে। এরপরের দৃশ্যে তাদেরকে পুলিশ স্টেশনে দেখা যায়। অফিসার বুঝতে পারে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই তাদেরকে বুঝাচ্ছিল আর ফাইল দিয়ে মারছিল। তবে এসুনকে দ্বিতীয়বার মারতে গেলে গুয়ানশিক বাধা দেয়। এই ভালোবাসা দেখে এসুন প্রায় কেঁদেই দিচ্ছিল। এরপর অফিসারদের বলে, আমরা নাবালক, আমাদেরকে মেরে নিয়ম ভঙ্গ করেছেন। তখন আরেকজন অফিসার বলে, জেজু আইল্যান্ডের এক মহিলা দুজন কম বয়সী ছেলেমেয়ের নামে মিসিং কমপ্লেন করেছে, দেখে মনে হচ্ছে এরাই তারা। এই বলে সে ওই মহিলাটিকে খবর দেয়। দেখা যায় সেই মহিলাটি ছিল গুয়ানশিকের মা। সে এসে ছেলের খোঁজ খবর না নিয়ে বরং তার গোল্ডের জুয়েলারিগুলো খুঁজছিল। তারা জানায় এক হোটেল মালিক সবকিছু চুরি করে নিয়েছে। ওইদিকে হোটেলের মহিলাটি যায় চুরি করা জুয়েলারি বিক্রি করতে। জুয়েলারি শপের মহিলাটি তাকে সন্দেহ করে ফিরিয়ে দেয়। এরপর কিউন চলে আসে সেই হোটেলে, বলে, আমার জুয়েলারি ফিরিয়ে না দিলে এখান থেকে যাব না। এ নিয়ে তাদের মধ্যে মারপিট শুরু হয়। তখন পুলিশ এসে জানায় জুয়েলারি শপের মহিলাটি কমপ্লেন করেছিল। তার বর্ণনা অনুযায়ী গুয়ানশিকের সুটকেসের জুয়েলারিগুলো হোটেল মালিক চুরি করেছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের দুজনকে রাস্তার ধারে দেখে বলে, রুমের ফ্যান কিভাবে ভাঙলে তার জরিমানা দিয়ে যাবে। তারপর কিউন হোটেল থেকে সুটকেস উদ্ধার করে নিয়ে আসে এবং তাদেরকে নিয়ে গ্রামে ফিরে যায়। দেখা যায় পালিয়ে যাওয়ার বদনামের কারণে এসুনকে স্কুল থেকে বের করে দেয়া হয়। বাড়ি ফিরে সমস্ত বইপত্র পুড়িয়ে ফেলে। তার চাচা অনেক কথা শোনায়, কারণ তৎকালীন সময়ে বাড়ি থেকে পালিয়ে গেলে অনেক বদনাম হতো। সেই মেয়েকে স্কুল কলেজ থেকে বের করে দেয়া হতো, ফ্যাক্টরিতে কাজ পেত না, কিংবা কেউ বিয়ে করতেও চাইতো না। এখন গুয়ানশিক বিয়ে করতে রাজি না হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। ওইদিকে গুয়ানশিকের বাবা তাকে মারধর করে। এরপরেও গুয়ানশিক বলে সে এসুনকে বিয়ে করবে, তবে তার পরিবার জানায় এসুনকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এমন একটা অকর্মা অশিক্ষিত মেয়েকে তারা বাড়িতে আনবে না। এই শুনে গুয়ানশিক চলে আসে এসুনের বাড়িতে। এসুনের দাদি জানায় অপরাধ দুজনই করেছে, তবে এসুন মেয়ে বলে শুধু তাকেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তার ভবিষ্যৎ শেষ হয়ে গেল। ওইদিকে গুয়ানশিকের দাদি গুয়ানশিকের মাকে বলে, মেয়েটাকে বোঝাও যেন গুয়ানশিকের থেকে দূরে সরে যায়। তাই পরদিন কিউন এসে তাকে এমন কিছু বলে যার ফলে সে আর গুয়ানশিককে বিয়ে করতে চায় না। তবে গুয়ানশিক এসে তার বাড়িতে বসে থাকতো। তার চাচা দাদির কাছে রিকোয়েস্ট করত এসুনকে দেওয়ার জন্য। তারা রাজি থাকলেও এসুন রাজি ছিল না। তার কিছুদিন পর এসুন যায় সাঙ্গিল নামের এক ছেলের সাথে দেখা করতে, যার সাথে তার বিয়ে ঠিক হবে। লোকটা ছিল তার থেকে প্রায় 10 বছরের বড়। সে শব্দ করে খাবার খেত। খাবারটা ছিল কাঁচা ডিম। কফি আসতে লেট হওয়াতে সে প্রচন্ড হইচই শুরু করে এবং বসে বসে চিনি খেতে থাকে। সাঙ্গিলের এসব কর্মকাণ্ড এসুনের কাছে খুব বিরক্তিকর মনে হয়। সাঙ্গিল বলে, শুনেছি গুয়ানশিকের সাথে পালিয়ে সিওলে রাত কাটিয়েছ, তবে এই শুনে আমি কিছু মনে করিনি। আমার ছোট বাচ্চাগুলোকে দেখে রাখলেই হবে। এরপর এসুনের চাচি বলে, সাঙ্গিলের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। সাঙ্গিল খুব ধনী, তার অনেকগুলো মাছ ধরার ট্রলার আছে। বিয়ে হলে তুমি ভালোই থাকবে। তবে এসুন খুব হতাশ হয়েছিল। সে বলে, এই বৃষ্টি যেন থামছেই
পারিই না, যেন উপর থেকে মায়ের চোখের পানি বৃষ্টি হয়ে ঝরছে। সে চেয়েছিল আমি লেখাপড়া করে স্বাধীনভাবে জীবনযাপন করব। রাতের বেলা এসুনের মায়ের সাথীরা গুয়ানশিকের মাকে বলে, বাচ্চাগুলোর জীবন নষ্ট করো না, তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে, তাদের বিয়ে দিয়ে দাও, ওই বুড়ো লোকটার সাথে এসুন ভালো থাকবে না। কিন্তু তাদের কথা তারা শুনছিল না, আর সমস্ত কথাবার্তা গুয়ানশিক শুনতে পায়। সে অনেকগুলো মাছ কিনে এসুনের চাচার সামনে রাখে, বলে তাকে সব সময় খুশি রাখবো, অভাব বুঝতে দিব না। তবে সে জানায় তার ভাতিজি নিজ ইচ্ছায় সাঙ্গিলকে বিয়ে করতে রাজি হয়েছে এবং তারা গিয়েছে ডিনার করতে। দেখা যায় ডিনার করে ফেরার পথে সাঙ্গিল অনেক অশ্লীল প্রশ্ন করছিল, যা শুনে সে প্রচন্ড রেগে যায়। সাঙ্গিল বলে, তোমার এই কর্কশ শব্দ আর ভয়ঙ্কর রূপ দেখলে গুয়ানশিক তোমাকে ছেড়ে পালাবে। এসুন বলে, সে আমার প্রত্যেকটা রূপ দেখেছে, আনন্দের সময় আমার সাথে হেসেছে, আমার খারাপ সময়ে পাশে বসে কান্না করেছে, সে কখনোই বিরক্ত হয়নি। তখন গুয়ানশিক সেখানে চলে আসে আর তাকে টেনে নিয়ে যায়, একটা রিং পরিয়ে বলে, তুমি কোথাও যাবে না, আমি মাছ ধরবো, পরিশ্রম করব, তোমার লেখাপড়া চালানোর জন্য সবকিছু করব। কিন্তু এসুন তাকে চলে যেতে বলে আর রেগে গিয়ে রিংটা খুলে ছুঁড়ে ফেলে দেয়, বলে, তোমাকে বিয়ে করলে আমার স্বপ্নগুলো পূরণ হবে না, সারা জীবন অভাবে কাটাতে হবে, ভালো হয় আমাকে একা ছেড়ে দাও। এই শুনে গুয়ানশিকের মন ভেঙে যায়, বলে, আমি তোমার পথের কাঁটা, তাই না? সেদিন গুয়ানশিক অনেক কান্না করেছিল। এসুন আমাদেরকে বলে, 18 বছর বয়সে নিজের প্রথম প্রেমের হৃদয় ভেঙে দিয়েছিলাম আর নিজেও ভেঙে পড়েছিলাম। সকাল পর্যন্ত খুঁজেছিলাম ফেলে দেয়া সেই রিংটা, কিন্তু রিংটা আর খুঁজে পাইনি। এখানে গল্প আবারও ভবিষ্যতে অর্থাৎ 1993 সালে চলে আসে। এসুনের মেয়ে গামিয়ং বলে, তোমার কি মোটেও আফসোস হয় না বাবাকে বিয়ে করে? এসুন বলে, মোটেও না, তাকে বিয়ে না করলে তোমাদের কোথায় পেতাম। এখানে গল্প আবারও অতীতে চলে আসে। গুয়ানশিক গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছিল রানিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে। তার দাদি এবং মা তাকে বিদায় জানাচ্ছিল। সিওন বলে, এই প্রথম ভালো একটা কাজ করলে, ওই অনাথ মেয়েটার কাছ থেকে আবার নাতি মুক্ত হলো। চুংসুয়ের সাথীরা বলে, তোমরা কখনোই সুখী হতে পারবে না। তখন সেদিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কিউন বলেছিল তার ছেলে গুয়ানশিক বড় কম্পিটিশনের রানিং করার জন্য ডাক পেয়েছে, কিন্তু এসুনের জন্য নিজের সব স্বপ্ন শেষ করে ফেলতে চায় গুয়ানশিক। সেদিন গুয়ানশিকের কথা চিন্তা করে এসুন রাজি হয়েছিল তার থেকে দূরে সরে যেতে। এদিকে গুয়ানশিক তার কোচকে বলে, সে লেখাপড়ায় ভালো ছিল না, সে চেয়েছিল রানিংয়ে ক্যারিয়ার তৈরি করে এসুনকে নিয়ে শহরে চলে যাবে, কিন্তু এখন তার আর কোনো ইচ্ছা বেঁচে নেই। অপরদিকে সাঙ্গিল তাকে নিয়ে আসে নতুন কাপড় বানিয়ে দিতে। সে গুয়ানশিক এবং তার ফ্যামিলির নামে বাজে কথা বলছিল। এসুন তার প্রতিবাদ করে। এই শুনে সে এসুনকেও গালি দিতে শুরু করে। তখন তার মনে পড়ে ছোটবেলার কিছু কথা। তার মায়ের সাথীরা জিজ্ঞেস করেছিল বড় হয়ে সে কি হতে চায়। এসুন জবাব দিয়েছিল সে লেখাপড়া করে দেশের প্রেসিডেন্ট হবে। আর গুয়ানশিককে জিজ্ঞেস করলে বলে তার এইম ইন লাইফ হচ্ছে সে বড় হয়ে এসুনকে বিয়ে করবে। এসুন এসব মনে করে কি করবে ভাবতে থাকে। হঠাৎ করে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায় আর কান্না করতে করতে এগোতে থাকে ঘাটের দিকে। ততক্ষণে জাহাজ অনেক দূরে চলে গিয়েছিল। মেয়েটার এই অবস্থা দেখে তার মায়ের সাথীরা খুব কষ্ট পায়। গুয়ানশিক তার কেবিনের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার ব্যাগটা ছিঁড়ে যায়। শুনতে পায় দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। ভালো করে লক্ষ্য করে দেখে তাকে ডাকছিল এসুন। সে নিচে বসে অঝরে কান্না করে যাচ্ছিল। এ দেখে গুয়ানশিক ক্যাপ্টেনকে বলে জাহাজ ঘুরিয়ে ঘাটে নিয়ে যেতে, কিন্তু তা ছিল অসম্ভব। এর কিছুক্ষণ পর গুয়ানশিকের ছোট বোন বলে গুয়ানশিক জাহাজ থেকে লাফ দিয়েছে। দেখা যায় সে সত্যি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। এই দেখে সিওন বেহুশ হয়ে যায় আর বাকিরা গুয়ানশিককে চিয়ার আপ করছিল। গুয়ানশিক সে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে চলে আসে এসুনের কাছে। এসুন তাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে ওই নোংরা লোকটা সারাদিন চিনি খায় আর বাজে কথা বলে। তার সাথে দেখা করতে এই ড্রেসটা ভাড়া করেছি, এর টাকা কোথায় পাবো? গুয়ানশিক বলে এর টাকা আমি পরিশোধ করে দিব। সবাই গুয়ানশিকের মা আর দাদিকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। বলে উপরওয়ালা চাইলে জাদু টোনা করেও কিছু করা যায় না। তখন দেখা যায় গুয়ানশিকের ছোট বোন অর্থাৎ সেই ছোট্ট মেয়েটাই হচ্ছে ভবিষ্যতের এই মেয়েটা। সে গামিয়ংকে বলে আমার ভাই আর তোমার মা প্রথমে পালিয়ে গিয়েছিল, পরে তাদেরকে ধরে আনা হয়েছে বুসান শহর থেকে। এরপর তাদের বিয়ে হয় আর বিয়ের 8 মাসের মধ্যেই জন্ম হয় তোমার। সবাই বলেছিল বুসান শহরের এক রাতেই তুমি ওনার পেটে চলে এসেছিলে। এই শুনে এসুন গুয়ানশিককে ডাক দেয়। গুয়ানশিক এসে তার বোনকে মেরে বাড়ি চলে
চলে যেতে বলে। তার বোন বলে এখনো তার পেট ভরেনি। কোয়ানশিক বলে যত ইচ্ছা খাবার নিয়ে বাড়ির দিকে চলে যা। তখন দেয়ালে দেখা যায় তাদের বিয়ের ছবি, গামিয়ং এর ছোটবেলার ছবি। হাসি খুশি ভাবেই তাদের জীবন চলছিল। এসুন বলে এখন আর আমি কলেজে যেতে চাই না, আমার পুরো পৃথিবীটাই হচ্ছে গামিয়ং। সে তার মেয়েকে আদর করছিল আর কোয়ানশিক আদর করছিল এসুনকে। তখন রেডিওতে শুনতে পায় এবছর দৌড় প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জনকারীর নাম। এই শুনে এসুন জিজ্ঞেস করে আমার জন্য তোমার স্বপ্নটা শেষ হয়ে গেল তাই না? কোয়ানশিক বলে গোল্ড মেডেলের কি প্রয়োজন, আমার কাছে গামিয়ং হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এরপর আবারও ভবিষ্যতে অর্থাৎ 1993 সালের দৃশ্য দেখানো হয়, যখন জেজু আইল্যান্ডে ক্যানোলা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছিল। একটা ছোট্ট মেয়ে লাঠি দিয়ে দুষ্টুমি করছিল। সে মূলত ওই রিংটা খুঁজে পেয়েছিল যেটা কোয়ানশিক এসুনকে দিয়েছিল। এসুন সেটা এই মাঠে ফেলে দিয়েছিল। সেই রিংটা কোয়ানশিক বানিয়েছিল বুসান শহরে গিয়ে। তার ছোটবেলার কয়েকটা আংটি দিয়ে এসুনকে প্রপোজ করার জন্য রিংটা বানিয়েছিল। এরপর সেটা নিয়ে হোটেল রুমে ঢোকার সময় এসুনের ঘুম ভেঙে গিয়েছিল। সে মূলত ওই রিংটা দিয়ে এসুনকে প্রপোজ করতে চেয়েছিল। এরপর গল্প চলে আসে 1970 সালের দিকে। তাদের মেয়ে গামিয়ং এখন বেশ বড় হয়ে গিয়েছে। তবে কোয়ানশিকের দাদি সিওন চাইছিল এসুনের ঘরে যেন একটা ছেলে সন্তান হয়। এর জন্য সারাদিন এসুনের উপর বিভিন্ন ঝাড়ফুঁক করে এবং ঈশ্বরকে খুশি করার জন্য এসুনকে দিয়ে শতবার প্রার্থনা করায়, যেটা অমানবিক অত্যাচারের মতো অনুভূতি হতো এসুনের কাছে। সিওন এসুনকে বলে দেয় এসব বিষয়ে যেন কোয়ানশিক জানতে না পারে, তাহলে কোয়ানশিক তাদের উপর ক্ষেপে যাবে। এরপর একদিন এসুনের সৎমা তার পুরনো কিছু জিনিসপত্র তাকে দিয়ে দেয়। তার মধ্যে একটা পুরনো সাইকেলও ছিল গামিয়ং এর জন্য। তবে এসুনের শ্বশুরবাড়ির লোকেরা চায় না গামিয়ং সাইকেল চালানো শিখুক। সিওন বলে ওকে এই বয়স থেকেই হেনিওর কাজগুলো শিখতে হবে, অর্থাৎ মেয়ে বলে গামিয়ংকে অবহেলা করত। তারা চাইছিল সে যেন বড় হয়ে হেনিও বা ডুবুরি হয়। প্রতিদিনের মতো সেদিন রাতেও এসুন শতবার প্রার্থনা করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে। এই অবস্থা দেখে কোয়ানশিক তার দাদির উপর ক্ষেপে যায়। তবে এসুন বলে সে যেন এই নিয়ে কাউকে কিছু না বলে, তাহলে তার দাদি তার উপর আরো বেশি অত্যাচার করবে। আর সে চায় তার মেয়ে সাইকেল চালানো শিখুক, লেখাপড়া করে স্বাধীনভাবে জীবনযাপন করুক। সারাদিন ঘরের কাজ করে শাশুড়ি ও দাদির কটু কথা শুনে দিন পার হচ্ছিল এসুনের। এমনকি কোয়ানশিক যদি তার মেয়ের পছন্দের মটরশুঁটি নিজের প্লেট থেকে উঠিয়ে দিত তাহলেও তার পরিবার রেগে যেত। এরপরেও সে তার মেয়ের জন্য নতুন সাইকেল কিনে এনেছিল। এভাবেই তাদের জীবন সংগ্রাম চলতে থাকে। এখানে গল্প আবারও ভবিষ্যতে 1994 সালে চলে আসে। মধ্যবয়স্ক এসুন ঘরের কাজকর্ম করছিল। জুতার বক্সে দেখে তার মেয়ের অগণিত জুতা। মেয়েকে বলে তোমার বয়সে আমি এক জোড়া জুতো দিয়ে কয়েক বছর কাটিয়ে দিয়েছি। তখন গামিয়ং তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সে আজকে গিয়েছিল তার হবু শাশুড়ির সাথে দেখা করতে। মহিলাটি এক কোম্পানির মালিক। সে বলে বিয়ের পর তুমি বাড়িতে থাকবে। তবে গামিয়ং জানিয়ে দেয় সে চাকরি ছাড়তে পারবে না। ওইদিকে তার মা জুতোর বিষয় বলে যাচ্ছিল। গামিয়ং বলে ছোটবেলায় অনেক অভাব অনটন দেখেছি, তাই এখন বেতন পেলে সেই ইচ্ছেগুলো পূরণ করি যা তোমরা দিতে পারোনি। এসুন বলে নিশ্চয়ই কিছু একটা নিয়ে রেগে আছো, হয়তো অফিসে ঝামেলা হয়েছিল, কাজ ভালো না লাগলে বিয়ে করে ফেলো। গামিয়ং বলে আমি চাই না অল্প বয়সে বিয়ে করে তোমার মতো কষ্টে দিন কাটাতে। এই শুনে এসুন বলে হয়তো কিছুটা দুঃখ কষ্টে ছিলাম, অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে, তবে ততটা খারাপ ছিল না সেই সময়গুলো। তখন গল্পটা আবারও অতীতে চলে আসে। কোয়ানশিক সারাদিন মাছ ধরে সেই টাকা দিয়ে মেয়ের জন্য মটরশুঁটি কিনছিল। আর ওইদিকে সিওন গামিয়ং এর জন্য হেনিওদের পোশাক বানিয়ে আনে। অর্থাৎ সে মনে প্রাণে চাইছিল গামিয়ং যেন ডুবুরি হয়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমবার এসুন তাদের সাথে ঝগড়া করে। তারা অনেক বাজে কথা বলছিল এসুনকে। আর এসব কোয়ানশিক শুনতে পেয়ে স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এখানে গল্প আবারও ভবিষ্যতে চলে আসে। কোয়ানশিক বাড়ি ফেরে ব্যাগ ভর্তি মটরশুঁটি নিয়ে। তাদের দুজনের খুনসুটি দেখে গামিয়ং বুঝতে পারে তারা একে অপরকে কতটা ভালোবাসত। দেখানো হয় যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন ঠিকভাবে বাড়ি ভাড়াটাও জোগাড় করতে পারত না। কেউ একজন তাদের ভাড়া পরিশোধ করে যেত। এসুনের মায়ের সাথীরা প্রায় সময় তাকে দেখতে আসতো। তারা বলতো বাড়ি ছেড়ে এসে ভালোই করেছো। কোয়ানশিক তখন এক ট্রলারে চাকরি করত। ট্রলার দিয়ে সাগরে মাছ ধরতে যেত। এভাবেই তাদের দিনগুলো কাটছিল। একদিন কোয়ানশিক বাড়ি ফিরে হাতে ব্যান্ডেজ নিয়ে। এই দেখে এসুন প্রচন্ড কান্নাকাটি শুরু করে। এরপর তাকে হসপিটালে নিয়ে আসে। তবে ডক্টর জানায় আরো আগে আসা উচিত ছিল, আঙুলটা হয়তো আর ঠিক হবে না। এসুন জানতে পারে তার স্বামী সাঙ্গিলের ট্রলারে চাকরি করে। সাঙ্গিল হচ্ছে সেই লোকটা যার সাথে এসুনের
সাঙ্গিলের বিয়ে ঠিক হয়েছিল। এরপর প্রায় সময় রাতের বেলা গুয়ানশিক না খেয়ে ঘুমিয়ে যেত। এসুন বুঝতে পারত গুয়ানশিক শারীরিকভাবে ঠিক নেই, মাঝে মধ্যে এতটাই দুর্বল হয়ে থাকে যে ঘুম থেকে উঠতে পারে না। একদিন সে লক্ষ্য করে গুয়ানশিকের পিঠে ব্যান্ডেজ করা, এমনকি হাতে পায়ে আঘাতের ক্ষত চিহ্ন ছিল। পরদিন ভোরবেলা গুয়ানশিক কাজের উদ্দেশ্যে বেরোয়। গামিয়ং বায়না ধরে আসার সময় যেন অক্টোপাস নিয়ে আসে। সে মেয়েকে কথা দেয় নিয়ে আসবে। এরপর এসুন চলে আসে সাঙ্গিলের বাড়িতে। সাঙ্গিল বিয়ে করেছে এই মহিলাটিকে। তার ঠোঁটের ক্ষত চিহ্ন দেখে এসুন বুঝতে পারে সাঙ্গিল ওনাকে খুব মারধর করে। মহিলাটি জানায় গুয়ানশিকের আঙুল যেদিন ভেঙে গিয়েছিল সেদিন সবাই বলেছিল ট্রলার ঘাটে ফিরিয়ে নিতে, তবে তার স্বামী তাদেরকে মানা করে। ফলে সারা রাত ধরে ভাঙা আঙুল নিয়ে কাজ করে গিয়েছিল গুয়ানশিক এবং তার স্বামী প্রায় সময় গুয়ানশিককে মারধর করে। এসব শুনে এসুনের চোখে পানি চলে আসে। দেখা যায় সেদিন কাজ শেষে গুয়ানশিক চলে যাচ্ছিল, তবে সাঙ্গিল তাকে যেতে মানা করে, বলে তুমি এখন বোট চালাবে আর আমরা বসে মদ খাবো। বাকিরা বলে ওর কাজ শেষ, ওকে যেতে দাও, কিন্তু সাঙ্গিল তাদের কথা শুনে না। তখন গুয়ানশিক তার মুখের উপর বলে তার কাজ শেষ, এখন বাড়ি চলে যাবে। এই শুনে সে তাকে থামতে বলে। দেখা যায় ঝুড়িতে করে একটা অক্টোপাস নিয়ে যাচ্ছে। ঝুড়িটা কেড়ে নেয় আর বলে তোর বউ এতটাও সুন্দর না যে প্রতিদিন জলদি বাড়ি ফিরতে হবে। তখন গুয়ানশিক উত্তরে বলে শুনেছি আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনি তাকে মারধর করেন। এই শুনে সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। আর দূর থেকে এসব দেখে এসুন তাকে গালি দিয়ে দৌড়ে আসে। এসে বলে আজ থেকে ও এখানে কাজ করবে না। এই বলে চলে আসছিল। তখন সাঙ্গিল তাদেরকে গালি দিতে থাকে। এই শুনে এসুন গিয়ে তাকে সজোরে লাথি মারে। তাকে মার খেতে দেখে কর্মচারীরা খুব খুশি হয়। ফেরার পথে এসুন কান্না শুরু করে। তার জন্য তার স্বামী কতটা কষ্ট সহ্য করে আসছিল। সেদিন গুয়ানশিক তার হাত শক্ত করে ধরে রাখে। আজ এতটা বছর পরেও সেই হাত ছাড়েনি। বেশ বয়স হয়েছে, এখন হাত পায়ের ব্যথায় ঠিকভাবে হাঁটতেও পারে না। তার এই অবস্থা দেখে এসুনের খুব মন খারাপ ছিল। গুয়ানশিক বলে চিন্তা করো না, তোমার থেকে বেশি দিন বাঁচবো। এসুন বলে তা তো বাঁচবেই, আমার মরার অপেক্ষায় আছো যাতে সুন্দরী কাউকে বিয়ে করতে পারো। গুয়ানশিক বলে তোমার জায়গা কেউ কখনো নিতে পারেনি আর পারবেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমার পিছু পিছু ঠিকই চলে আসবো। গল্পটা আবারও অতীতে চলে যায়। এখন 1973 সাল। এসুনের চাচি বলে গুয়ানশিক অন্য কারো ট্রলারে চাকরি পাবে না, কারণ সাঙ্গিল সবাইকে মানা করেছে যেন কেউ গুয়ানশিককে কাজে না নেয়। দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে, কেউ তাকে কাজে নেয় না। ফলে তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়। তাই সংসার চালানোর জন্য এসুন তার মায়ের সাথীদের সাথে মাছ বিক্রি করত। সে বলে গুয়ানশিক প্রতিদিন ভোরবেলা চলে যায় পাহাড় কাটার কাজ করতে। সেই কাজে পারদর্শী না হওয়ায় তাকে কাজে নেয় না। তার মলিন মুখ দেখলে এসুনের খুব মন খারাপ হয়। তখন গুয়ানশিক ফিরে আসে হাতে চোট নিয়ে। বলে এখনো ঠিকভাবে কাজ শিখতে পারেনি, তাই তাকে আর কাজে নিবে না। এরপর থেকে কোনো কাজ না থাকায় সে বাড়িতেই থাকতো। এসুন কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল। এসে দেখে তার স্বামী বাড়ির সমস্ত কাজ করে রেখেছে। যেগুলো করতে তার 2-3 দিন সময় লাগতো তা মাত্র কয়েক ঘন্টাতেই করে ফেলেছে। এসুন বলে ছোটবেলা থেকেই পরিশ্রম করে এসেছো, এখন একটু আরাম করো। সে জানায় বেকার বসে থাকতে কোনো পুরুষের কাছেই ভালো লাগে না। তার শুধু ইচ্ছে করে সমুদ্রে গিয়ে মাছ ধরতে, কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছে না। আর এসুন আবারও প্রেগনেন্ট হয়েছিল, তাই তার পক্ষেও সম্ভব ছিল না বাহিরে গিয়ে কাজ করা। সব মিলিয়ে খুব বাজে সময় পার করছিল তারা। এখানে গল্পটা আবারও ভবিষ্যতে চলে আসে। এসুন তার মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিল। বলে ছোটবেলায় আমি অনেক রাগী এবং লাজুক ছিলাম। বাজারে গিয়ে ক্যাবেজ বিক্রি করতে পারতাম না, লজ্জায় বইয়ের মধ্যে মুখ লুকিয়ে রাখতাম। তোমার বাবা নিজ দায়িত্বে ক্যাবেজগুলো বিক্রি করত, তবে বয়সের সাথে সাথে। আর তোমার মুখের দিকে চেয়ে আমার সমস্ত রাগ লজ্জা বিসর্জন দিয়েছি। যখন তোমার বাবা বেকার ছিল তখন হাড়িতে এক মুঠো চাল ছিল না আমাদের, তাই নিজের আত্মসম্মান পাশে রেখে বাড়িওয়ালা মহিলার কাছে চাল খুঁজেছিলাম। তারপর থেকে কেউ একজন আমাদের হাড়িতে চাল রেখে যেত, এমনকি আমাদের বকেয়া ভাড়া পরিশোধ করে গিয়েছিল। তবে অভাব পিছু ছাড়ছিল না। দেখা যায় অভাব সহ্য করতে না পেরে এসুন তার দাদির কাছে সাহায্য চায়। তার চাচা প্রচন্ড রেগে গেলেও তার দাদি তাকে খুব ভালোবাসত। তিনি বলেন চুপচাপ বাড়ি চলে যাও, আগামীকাল আমি আসছি। পরদিন তিনি এসে একটা ডিপোজিট বই তার সামনে রাখে। বলে এটা আমার সারা জীবনের সঞ্চয়, এই অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে, এই টাকা দিয়ে ট্রলার কিনবে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মৃত্যুর আগে এক রাতের বেলা চংসু তার শাশুড়িকে নিয়ে যায় ফটো স্টুডিওতে। তাদের রীতি অনুযায়ী কেউ খুব বেশি অসুস্থ হয়ে পড়লে ছবি তুলে রাখত, যাতে তাদের মৃত্যুর পর সেই ছবিটা দেয়ালে টানাতে পারে। সেদিন তার শাশুড়িও ছবি তুলতে চায়। চংসু মানা করে বলে আপনাকে অনেক দিন বাঁচতে হবে, এসুনের খেয়াল রাখতে হবে আপনাকে, আপনি ছাড়া তার আপন কেউ থাকবে না। বড় হয়ে গেলে যদি কখনো সে আপনার কাছে সাহায্য চাইতে আসে তখন সাধ্যমতো তাকে সাহায্য করবেন। সে কিন্তু সহজে ভেঙে
এরপর আর মেয়ে নয়। অনেক ঝড় ঝাপটা সামলে যখন একদম নিরুপায় হয়ে পড়বে, শুধুমাত্র তখনই সে আপনার কাছে আসবে। আর আমার বিশ্বাস, আপনি একবার তাকে সাহায্য করলে সে জীবনে অনেক দূর এগিয়ে যাবে। দাদির মুখে মায়ের বলে যাওয়া শেষ কথাগুলো শুনে এসুন অঝরে কান্না করে। তার দাদিকে কথা দেয় তার এই সঞ্চয়ের টাকাগুলো বিফলে যেতে দেবে না। গুয়ানশিকও প্রমিস করে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিশ্রম করে যাবে। এরপর দাদির টাকা দিয়ে মাছ ধরার ট্রলার কিনে ফেলে। গুয়ানশিকের দাদি পূজা প্রার্থনা করে এবং কিউন ঢোল বাজিয়ে সবাইকে জানায় সে অনেক ভাগ্যবতী, তার ভাগ্যের কারণেই তার ছেলে আজ ট্রলারের মালিক হয়েছে। তখন এসুন তাকে বলে এই টাকাগুলো আমার দাদি দিয়েছে, তাই ভাগ্যবতী আপনি নন, আমি। তার মায়ের সাথীরা বলে এসুনকে অনেক কষ্ট দিয়েছ, এখন থেকে মাথায় তুলে রাখবে। তাদের এই আনন্দ ঘন মুহূর্তে এসুনের প্রেগন্যান্সির ব্যথা শুরু হয়। গুয়ানশিক এবং তার মা তাকে ঠেলাগাড়িতে করে হসপিটালের দিকে রওনা হয়। প্রায় 1 বছর পর দেখা যায় গুয়ানশিকের মা এবং দাদি এসুনের বাড়িতে এসেছে দাওয়াত দিতে। এসুন জানিয়ে দেয় গুয়ানশিক বলেছে সে কখনো বাড়ি ফিরে যাবে না। তখন সে ট্রলার থেকে ফিরে আসে। তার পিঠে ছিল তার দ্বিতীয় সন্তান। তার দাদি এসুনের উপর খুব খুশি ছিল, কারণ দ্বিতীয়বার এসুন পুত্র সন্তান জন্ম দিয়েছিল। এরপর একদিন গুয়ানশিক তাকে নিয়ে আসে তার মায়ের পুরনো বাড়িতে আর বলে এই বাড়িটা আমি কিনে নিয়েছি। আসলে এই বাড়ির মালিক ছিল এসুনের সৎ বাবা, তার কাছ থেকে এই বাড়িটা কিনে নিয়েছে গুয়ানশিক। এই শুনে এসুন ইমোশনাল হয়ে বলে ছোটবেলায় দাদির বাড়িতে বড় হয়েছি, দাদির বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব ছিল অনেক, আর জায়গাটা পাহাড়ি অঞ্চল হওয়াতে এখানে আসতে অনেক কষ্ট হতো। এরপরেও সুযোগ পেলেই মায়ের কাছে ছুটে আসতাম। গরমে ঘেমে গেলে মা অনেক আদর করত, আর শীতের সময় আসলে মুখের গরম বাতাস লাগাতো আমার হাতে। দাদির বাড়িতে, সৎ বাবার বাড়িতে, এরপর ভাড়া বাড়িতে থেকেছি। আমার কোনো ঘর ছিল না, তাই আমি আজ অনেক খুশি। এরপর তারা একটা দামি আলমারি কিনে আনে, বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে একটা ফ্যামিলি ফটো তুলে রাখে। এর 1 বছর পর তার আরেকটা ছেলে সন্তান হয়। তার শ্বশুরবাড়ির লোকজন এবার আরো খুশি হয় তার ওপর, তাদের শুধু ছেলে সন্তান চাই। সিওন কিউনকে বলে তুমি শুধু গুয়ানশিককে অর্থাৎ একটা ছেলে সন্তান জন্ম দিয়েছিলে, আর এসুন জন্ম দিয়েছে 2টা ছেলে সন্তান, আমি তার উপর প্রচন্ড খুশি। তখন এসুনের মায়ের সাথীরা এসে জানায় গুয়ানশিকের ট্রলারে অনেক মাছ উঠেছে। এভাবেই অভাবের সংসারে সুখ ফিরে পায় এসুন। একদিন গ্রামের সবাই হাজির হয় সাঙ্গিলের আমন্ত্রণে। সাঙ্গিল এবার জেজু আইল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করবে। সবাই তাকে ভোট দিবে, তবে শর্ত হচ্ছে এসুনকে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি বানাতে হবে। তাই বাধ্য হয় এসুনকে ভাইস প্রেসিডেন্ট বানাতে। তখনকার সময়ে সেই এলাকায় মডার্ন ডান্স বা আধুনিক নৃত্য ছিল এক ধরনের অপরাধ, তবে গোপনে একটা ডান্স ক্লাব চালু হয়েছিল। তারা সবাই চলে আসে সেই ক্লাব বন্ধ করতে। সবাইকে ধরে পুলিশে দেয়া হবে। এসুন বুঝতে পারে ওয়াশরুমের মধ্যে কেউ লুকিয়ে আছে। তখন সাঙ্গিল এসে তাকে বিরক্ত করে, বলে আমাকে বিয়ে না করে তুমি ভুল করেছ, চাইলে চলে আসতে পারো, আমার দরজা খোলা থাকবে। এসুন তাকে তাড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে, দেখে সেই ডান্স ক্লাবের ওয়াশরুমে লুকিয়ে আছে সাঙ্গিলের স্ত্রী। এসুন তাকে জানালা দিয়ে বের করে পালিয়ে যেতে বলে। এরপর তাকে তাড়া করার অভিনয় করে দূরে চলে আসে। পালানোর সময় মহিলার একটা জুতা ফেলে এসেছিল, তাই এসুন একই রকম দেখতে আরেক জোড়া জুতা কিনে দেয়, যাতে সাঙ্গিল তাকে সন্দেহ না করে, কারণ সাঙ্গিল জানতে পারলে ওনাকে অনেক মারধর করবে। তখন মহিলাটি জানায় আমি ওয়াশরুম থেকে সব শুনতে পেয়েছি যে সাঙ্গিল তোমাকে বিয়ে করতে চায়। তোমার পোশাক আশাক এবং চেহারা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে, আর গুয়ানশিক তোমাকে এখনো চুলের ক্লিপ কিনে দেয়। তোমার ভাগ্যটা কত ভালো। মেয়েকে বলে বড় হয়ে বিয়ে করলে গুয়ানশিকের মতো কাউকে করবে। এরপর রাতের বেলা গুয়ানশিক তার বোটে রং করছিল। সে এসুনকে বলে তোমার হাতের লেখা ভালো, এখানে ট্রলারের নাম লিখে দাও। তবে এসুন কিছুতেই ট্রলারে উঠতে চায় না, বলে মেয়েরা ট্রলারে উঠলে অশুভ লক্ষণ দেখা দেয়। আসলে এটা ছিল তৎকালীন সময়ের একটা কুসংস্কার। তাই গুয়ানশিকের 2 ছেলে ট্রলারে উঠলেও তার স্ত্রী এবং মেয়ে পারে দাঁড়িয়েছিল। গুয়ানশিক তাদেরকে ট্রলারে উঠায়, আর এসুন নিজ হাতে ট্রলারে নাম লিখে দেয়। এর কয়েক বছর পর 1978 সালের ঝড়ের মৌসুমে তাদের দ্বীপে ঝড়ের তাণ্ডবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে তার জমানো বেশ কিছু টাকা ক্ষতিগ্রস্তদের দিয়ে দেয়। তার 2 ছেলে খাবার খাচ্ছিল। ছোট ছেলে দংমিয়ং ছিল খুব দুষ্ট চঞ্চল স্বভাবের। তার চোখ ছিল ক্যান্ডির জারের দিকে। লোভ সামলাতে না পেরে নামানোর সময় জারটা পড়ে যায়। এসুন তাকে বকা দিয়ে বলে খাবার শেষ করে তারপর ক্যান্ডি খাবে। এই শুনে ছেলেটা কান্না করে জড়িয়ে ধরতে বলে। তখন একটা মেয়ে এসে বলে গামিয়ং অ্যাক্সিডেন্ট করেছে। এই শুনে সে ছুটতে থাকে তার মেয়েকে দেখতে। দেখা যায় তার তেমন কোনো ক্ষতি হয়নি। বাড়ি ফিরে ঘরের সব জায়গায় খুঁজে বেড়ায়, তবুও তার ছেলেদেরকে কোথাও দেখতে পায় না। তখন তার মায়ের সাথীরা তার বড় ছেলে ইউনমিয়ংকে নিয়ে আসে, বলে ও সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, অত বিশাল ঢেউ দেখেও ভয় পাচ্ছিল না। এসুন জিজ্ঞেস করে তোমার ছোট ভাই দাংমিয়ং কোথায়? তখন দেখানো হয় এসুন বাড়ি থেকে বের হওয়ার পর তার বড় ছেলেও বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর ছোট ছেলে দাংমিয়ংও বেরিয়ে গিয়েছিল। এরপর গ্রামের সবাই তাকে চারদিকে খুঁজে বেড়ায়।
যায়। সিওন পুজো শুরু করে তাকে ফিরে পাওয়ার আশায়। তবে কিছুক্ষণ পর জেলেদের জালে উঠে আসে দংমিয়ং এর ডেড বডি। ছোট ছেলের মৃত্যুতে গুয়ানশিক, এসুন দুজনেই একদম ভেঙে পড়ে। এসুন ভাবে তার ছেলেটা শেষবারের মতো তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, তাকে একা ফেলে যাওয়া উচিত হয়নি। এরপর দেখে তার বড় ছেলে ইউনমিয়ং মন খারাপ করে চিনি দিয়ে ক্যান্ডি বানাচ্ছে। সে বলে সেদিন তার ছোট ভাইকে একা রেখে গিয়েছিল, ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজে দায়ী, এই বলে কান্না শুরু করে। ওইদিকে গুয়ানশিক তার মেয়ের রেজাল্ট কার্ড দেখতে পায়। সে ফুল মার্কস পেয়েছিল, তবুও কাউকে কিছু জানায়নি। আসলে এই ছোট বাচ্চারা বুঝতে পেরেছিল তাদের বাবা মায়ের মানসিক অবস্থা ভালো নেই। গামিয়ং বলে সেদিন ভাইদেরকে বাড়িতে রেখে সাইকেল চালাতে গিয়েছিল, দংমিয়ং এর মৃত্যুর জন্য সে দায়ী। এসব শুনে এসুন এবং গুয়ানশিক নিজেদেরকে সামলে নেয়। গুয়ানশিক খাওয়া দাওয়া করে। ছেলের মৃত্যুর পর গত 3 দিন না খেয়ে থাকলেও আজ খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বেরোয়। গামিয়ং বাবার জুতা পরিয়ে দিচ্ছিল। ছেলের মৃত্যুতে গুয়ানশিক ভুলেই গিয়েছিল মেয়ের স্কুল ফি জমা দিতে হবে, বলে আজ অনেক রাত অব্দি মাছ ধরে কালকেই তোমার স্কুল ফি দিয়ে দিব। এসুন বলে আমাদের সেই হতাশার সময়ে গ্রামের মানুষরা সবসময় খাবার পাঠাতো। দেখা যায় এসুনরা আগে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির বৃদ্ধ লোকটি ডিম এবং ক্যান্ডি নিয়ে যায় এসুনদের জন্য। মহিলাটি বলে তুমি তাদেরকে অনেক পছন্দ করো, যখন তারা এখানে থাকতো সেই দুঃসময়ে কিনে আনা মাছ, অক্টোপাস সবকিছু তাদের দিয়ে দিতে। লোকটি বলে তুমিও কম যাও না, রাতের বেলা লুকিয়ে তাদের হাড়িতে চাল রেখে আসতে। এসুনের সৎ বাবা মাও তাকে খুব ভালোবাসতো, বাড়ি ভাড়ার টাকাগুলো তারাই পরিশোধ করত। এখানে গল্প চলে আসে 8 বছর ভবিষ্যতে 1986 সালে। সেদিন তারা অধীর আগ্রহে গামিয়ং এর অপেক্ষা করছিল। আজ তাদের মেয়ের কলেজ অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে। এসুন কলেজে পড়তে পারেনি, তার স্বপ্ন মেয়েটাকে সিওল শহরের বড় কলেজে ভর্তি করাবে। তখন গামিয়ং এসে জানায় সে কলেজে চান্স পেয়েছে। এই শুনে এসুন খুশিতে কান্না করে দেয়, আর গুয়ানশিক বলে আমি এখনই যাচ্ছি ট্রলার বিক্রি করতে। এরপর কলেজে ভর্তি কমপ্লিট শেষে গুয়ানশিক তাদের ছবি তুলে দিচ্ছিল। পাশ থেকে একজন লোক জানায় তার নামও গামিয়ং। এই শুনে তারা বেশ অবাক হয়। তাদের মেয়ের নাম এবং এই লোকটার নাম একদম এক। লোকটার ছেলেও এই কলেজে ভর্তি হয়েছে। এসুন ছেলেটাকে বলে তাদের ছবি তুলে দিতে। এরপর বাড়ি ফিরে গুয়ানশিক প্রচন্ড রেগে যায় সেই ছেলেটার উপর, কারণ ছেলেটা গামিয়ং এর চেহারার উপর জুম করে ছবি তুলেছে। পরবর্তীতে গামিয়ং সেই ছেলেটার সাথেই রিলেশনে জড়ায়। এদিকে কলেজে ভর্তির পর এসুন তার মেয়ের থাকা খাওয়া নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ সিওল শহরের খরচ অনেক বেশি। সে চায় তার ক্যাবেজ চাষাবাদ করা জমিটা বিক্রি করতে। গুয়ানশিক বলে ওর ভর্তির খরচ জোগাড় করতে 2টা ট্রলার বিক্রি করতে হয়েছে, আর ক্যাবেজের জমিটা তোমার পরিবার থেকে পেয়েছিলে। শেষ সম্বলটুকু বিক্রি করো না, রেখে দাও পুরস্কার হিসাবে, সেই কঠিন সময়গুলোতে সাহসিকতার সাথে লড়াই করার পুরস্কার। এখানে এই এপিসোডের সমাপ্তি ঘটে। বাকি এপিসোডগুলো খুব শীঘ্রই নিয়ে আসা হবে। টেক লাভ।